বিরোধী দলনেতার একটাই অপরাধ, তিনি মমতা ব্যানার্জিকে 2021-এ 1956 ভোটে হারিয়েছিলেন। বিরোধী দলনেতার একটাই অপরাধ, তিনি হিন্দুদের উপরে, জনজাতিদের উপরে আক্রমণের বিরুদ্ধে কথা বলেন। আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত। বড় বড় কথা, আপনাকে ভবানীপুরে হারাবো। আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন। কোন মুসলিম এলাকা দিয়ে যাতে রামনবমীর শোভাযাত্রা না যায় আপনি বলেননি। আপনি দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট চেঞ্জ করেননি, মহরম দিন পড়েছিল বলে। আপনার পুলিশ হোলি দল সব থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল ডে শুক্রবার 11টার আগে হোলি দল বন্ধক শেষ করবেন। আপনার অ্যাডিশনাল এসপি বীরভূম শান্তিনিকেতনের ফেমাস বসন্ত উৎসব, সেখানে বলছে আপনারা জানেন শুক্রবার দিন দোল পড়েছে, 10টার মধ্যে যা করার করে নেন। ভারত জেতার পরে উলবেড়িয়াতে আতশবাজি ফাটানোর জন্য ভারতীয়দের উপর আক্রমণ হয়, ছুটে চলে এসেছেন লাফিয়ে। বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব, বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন, চুপি চুপি। প্রশ্ন উত্তরে থাকেন না, বিধায়করা প্রশ্ন করার সুযোগ পায় না, আলোচনায় থাকেন না, অ্যাসেম্বলিকে গুরুত্ব দেন না, লাফিয়ে লাফিয়ে চলে এসেছেন। ভোট ব্যাংক বাঁচাতে হবে। বাংলায় 33% ভোট আছে, সলিড করতে হবে ভোট ব্যাংক। অনেক আজে বাজে কথা বলেছেন। আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার বিসর্জন হবে, বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন, এটাই একমাত্র সমাধান। একটা আদ্যপান্ত চোর পরিবার, একে তাড়াবো, বদলা আমরা নেব। হিন্দুরা বদলা নেবে, মমতা ব্যানার্জি বুঝতে পারে। একটু আগে তো হুমায়ুন কবির বলেছে 72 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই, উনি উনার 42 জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করে। একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি এন্ড মমতা ব্যানার্জি। হিন্দুদের জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে, গোল জনগণ দেবে, এবং 2026-এ কেজরিওয়ালের মতো মমতা। বিধানসভায় গতকাল শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা তিনি কার্যত ঝড় তুলে দিয়েছিলেন। আসলে শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল কংগ্রেসকে চেপে ধরেছেন, তাকে বিধানসভায় ফেস করার ক্ষমতা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যিনি স্পিকার রয়েছেন সেই বিমান বন্দ্যোপাধ্যায় ছলে বলে কৌশলে শুভেন্দু অধিকারীকে বিধানসভার বাইরে রেখে দেন। এমনটাই বারবার কিন্তু বিজেপি অভিযোগ করে থাকে, এবং সেরকমই এবারও শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে রাখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যে পরিষদীয় দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৈরি হয়েছে, তারা কিন্তু ঝড় তুলে দিচ্ছেন, এবং সেই ঝড়টাও কিন্তু এই তৃণমূল কংগ্রেস এত বিধায়ক থাকা সত্ত্বেও তারা সামাল দিতে পারছে না। আর তাই গতকাল যিনি রয়েছেন শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাও, তাদেরকে মার্শাল দিয়ে বিধানসভার বাইরে কার্যত ছুঁড়ে ফেলা হয়, যে নিয়ে তীব্র প্রতিবাদে গর্জে উঠেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি দিল্লি বিধানসভার উদাহরণ তুলে নিয়ে এসেছিলেন, এবং যেভাবে আম আদমি পার্টি সেখানে কাজ করত, সেটা এই রাজ্যে তৃণমূল কংগ্রেস করছে, এই কথাটা তিনি জানিয়ে দেন। এবং তার সঙ্গে তিনি স্পষ্টভাবে বলে দেন যে 2026-এর যে বিধানসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একজনও হিন্দু নেতা, হিন্দু বিধায়ক এই বিধানসভায় আসতে পারবেন না।
যারা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল থেকে লড়বেন, সেই সব সংখ্যালঘু নেতারাই এখানে বিধায়ক হয়ে আসবেন, কিন্তু সরকারটা বিজেপির হবে। আর সেই দিনকে আজকে যেরকম দিল্লিতে হচ্ছে, দিল্লি বিধানসভায় হচ্ছে, সেই একই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটবে। আজকের এই মার্শাল দিয়ে তুলে ফেলার যে ঘটনা ঘটলো, সেই দিনকে কিন্তু একইভাবে মার্শাল দিয়ে তুলে বিজেপি সরকারও, বিজেপির সেই পরিষদীয় দলও কিন্তু সেই তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলবে, এমন কথাই স্পষ্টভাবে জানিয়ে দেন। ফলে এই নিয়ে তীব্র হইচই শুরু হয়ে যায় এবং আজকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির, যিনি একসময় বলেছিলেন যে 70% তার বিধানসভা এলাকায় যেহেতু রয়েছে সংখ্যালঘুরা, তারা ওই 30% হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারে। তিনি প্রকাশ্যেই শুভেন্দু অধিকারীকে হুমকি দেন যে শুভেন্দু অধিকারী এই কথা বলার জন্য যদি আগামী 72 ঘন্টার মধ্যে ক্ষমা না চান, তাহলে তিনি নেতৃত্ব দেবেন এবং তৃণমূল কংগ্রেসের যে 42 জন সংখ্যালঘু বিধায়ক রয়েছে, তারা শুভেন্দু অধিকারীকে পুরো মজাটা বুঝিয়ে দেবে। এবং এই সব কথা যখন হচ্ছে, তখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আরো বড় পদক্ষেপ নেয়ার জন্য এই বিধানসভা প্রস্তুতি নেয় এবং সেই জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী ছুটে আসেন এবং শুভেন্দু অধিকারীকে একাধিক বিষয়ে তিনি আক্রমণ করতে থাকেন, যে কথাগুলোর হয়তো কোনো বাস্তব ভিত্তিও নেই। যেমন শুভেন্দু অধিকারী ৩ বার দলবদল করেছেন, আবারও তিনি আগামী দিনে দলবদল করবেন। এখন তিনি বিজেপির রাজ্য সভাপতি হতে চাইছেন, সেই জন্য এই ধরনের কথা বলছেন। অনেক কিছু কথাবার্তা বলেন এবং এইসব কথা যখন বলছেন, তার পাশাপাশি বলে দেওয়া হয় যে শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন সেটা ধর্মনিরপেক্ষতার বিপক্ষে এবং সেই জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আর সেই সময় বিধানসভার অভ্যন্তরে থাকা শঙ্কর ঘোষরা কার্যত গর্জে ওঠেন, স্লোগান দিয়ে ওঠেন। তারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চান যে আজকে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছে বলে তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, অথচ আপনার দলের মন্ত্রী, আপনার দলের বিধায়ক ফিরহাদ হাকিম যখন বলেন দাওয়াতে ইসলামের কথা, যখন তিনি বলেন যে এই রাজ্যের 50% মানুষ উর্দুতে কথা বলবে, যখন তিনি এই ধরনের কথা বলেন, তখন তো আপনি কিছু বলেন না। আপনার দলের বিধায়ক এই হুমায়ুন কবির, তিনি যখন বলেন এই 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, তখন তো আপনি কিছু বলেন না। একদম কার্যত তাকে চেপে ধরা হয় এবং সেই জায়গায় মুখ্যমন্ত্রী বলেন যে তিনি গোপনে চুপি চুপি নাকি ফিরহাদ হাকিম, হুমায়ুন কবিরদের এই ধরনের কথা বলতে বারণ করেছেন। অদ্ভুত একটা যুক্তি। এবং তারপরেই কথা কাটাকাটি হয় এবং বিজেপির যে পরিষদীয় দল আছে, দেখতে পাচ্ছেন তারা সকলেই কালো পোশাক পরে রয়েছে এবং এইভাবেই তারা প্রতিবাদ জানাচ্ছিল। সেই সময়ই একটা খবর রটে যায় যে বিধানসভার অভ্যন্তরে, যেটা খুবই হাইলি সিকিউরড জোন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটসাঁট থাকে, কিন্তু তা সত্ত্বেও কালো পোশাক পরিহিত, যেহেতু আজকে বিজেপি বিধায়করা কালো পোশাক পরে আজকে প্রতিবাদ করছিলেন, সেই কালো পোশাক পরিহিত অবস্থায় একজন বহিরাগত ঢুকে যায় এবং বিধানসভার অভ্যন্তরে ছবি তুলতে থাকে এবং সেখানেই প্রশ্ন ওঠে, তাহলে এই হুমায়ুন কবির যে বুঝে নেওয়ার কথা বলেছিলেন, সেইটাকেই কি এক্সিকিউট করার জন্য ওই বহিরাগত কোনো এক ব্যক্তি তৃণমূলের তৃণমূলের অনুপ্রেরণায় এই বিধানসভার মধ্যে ঢুকে গেছেন? এবং এই নিয়ে তীব্র শোরগোল শুরু হয় এবং তারপর বাইরে চলে আসেন বিজেপির পরিষদীয় দলের সদস্যরা এবং তারা চিৎকার করে স্লোগান দিতে থাকেন। এবং গতকাল থেকে যেটা বিজেপি শুরু করেছে, এই যে বিধানসভায় কোনো রকম নীতি নিয়ম মানা হচ্ছে না, তার প্রতিবাদে বিধানসভায় যে পেপারস দেওয়া হয় সেগুলোকেই ছিঁড়ে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন। আর সেইটাকে আটকাবার জন্য স্পিকার বিমান ব্যানার্জি যেটা বলেছিলেন, অদ্ভুত একটা উপায় বার করেছিলেন যে বিজেপির হাতে কোনো কাগজ তুলে দেওয়া হবে না। তখন বিজেপির পরিষদীয় দল ঠিক করে যে তারা বাড়ি থেকেই কাগজ নিয়ে আসবেন এবং সেই মতোই তারা নিয়ে এসেছিলেন এবং সেগুলো খুঁচিয়ে গোটা বিধানসভা চত্বর হেঁটে এসে বিধানসভার বাইরে বসে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতার নেতৃত্বে তখন পুরোপুরি ধর্ণা প্রদর্শন করতে থাকে এবং সেখানে সাংবাদিকদের সামনে এক এক করে শুভেন্দু অধিকারী সমস্ত কিছু তথ্য সামনে নিয়ে আসেন এবং বলেন, আজকে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন, বিরোধী দলনেতা হিসেবে তার উত্তর দেওয়ার অধিকার তো আমার ছিল। তার যদি হিম্মত থাকতো আমাকে বিধানসভার ভেতরে কেন অ্যালাউ করলেন না? আমি অন রেকর্ড এক করে এই মুখ্যমন্ত্রীর কথা বলতাম, তার কথার জবাব দিতাম এবং তিনি যে কত বড় হিন্দু বিরোধী, তিনি ধর্মনিরপেক্ষতার নামে অ্যাকচুয়ালি তোষণের রাজনীতি করছেন, সেটা আমি বুঝিয়ে দিতাম। সেইটা করার ক্ষমতা নেই বলেই তো আমাকে এইভাবে বাইরে রাখা হচ্ছে। এবং তার পাশাপাশি যখন তাকে প্রশ্ন করা হয় যে এরকম একজন বহিরাগত ঢুকে যাচ্ছে, ছবি তুলছে বিধানসভার মতো হাই সিকিউর জোনে, তখন শুভেন্দু অধিকারী বলেন যে তার অপরাধ বোধহয় একটাই, তিনি 1956 ভোটে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছিলেন। তার অপরাধ একটাই, এই রাজ্যে হিন্দুদের উপর যে নিপীড়ন, নির্যাতন চলছে এবং তোষণের রাজনীতি চলছে, তার বিরুদ্ধে গর্জে উঠছেন। এবং
এর প্রতিবাদ তিনি কন্টিনিউ করে যাবেন এবং সেই জন্য যদি তাকে শহীদ হতে হয় তাহলে আরো কোটি শুভেন্দু জন্ম নেবে, তাতেও তার কোনো রকম কোনো আফসোস নেই। একদম তীব্রভাবে তিনি আক্রমণটা করেছেন। অর্থাৎ বিধানসভার অভ্যন্তরে শুভেন্দু অধিকারীর উপস্থিতি বন্ধ করার জন্য, তার মুখ বন্ধ করার জন্য এই তৃণমূল প্রশাসন যত রকমের চেষ্টা হয় সবটাই চালিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরও বিরোধী দলনেতার কণ্ঠস্বরকে কিছুতেই স্তব্ধ করা যাচ্ছে না, বরং সেটা যেন আরো বেশি গর্জে উঠছে। এবং হিন্দুদের বিরুদ্ধে যেভাবে এরা উঠে পড়ে লেগেছে সেই জায়গাটাকে আটকাতে হিন্দুদের কার্যত মুশিয়া হয়ে উঠছেন, এবং সেই জন্যই বাংলায় হিন্দু ভোট বোধহয় কনসলিডেট করে যাচ্ছে, যেটা বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জন্যই কি আতঙ্কে ভুগছেন, সেই জন্যই শুভেন্দুকে বিধানসভার বাইরে রাখতে এতখানি মরিয়া হয়ে উঠছেন। প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে, কি বলবেন তৃণমূলের এই ব্যাপার নিয়ে, এবং যেভাবে শুভেন্দু অধিকারী গর্জে উঠলেন সেই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।